হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য টপিক ওয়াইজ এমসিকিউ সিরিজ শুরু করছি। এই ভিডিওতে ডিসকাস করব দাস বংশ এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ উইথ এক্সপ্লানেশন থাকবে, যাতে টপিকটি সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া তৈরি হতে পারে। এই চ্যানেলের প্লেলিস্টে টপিক ওয়াইজ থিওরি ক্লাস তোমরা পেয়ে যাবে। ওই থিওরি ক্লাসগুলোও তোমরা দেখে নিতে পারো, তাহলে ক্লিয়ার আইডিয়া থাকবে টপিকটির ওপর, আর এই এমসিকিউগুলো সলভ করতে অনেক সুবিধা হবে। তাই এই এমসিকিউ ক্লাস দেখার আগে এই টপিকের ওপর থিওরি ক্লাস দেখে নিতে পারো। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা ইতিহাস বিষয়ে নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও এই ভিডিও দেখতে পারো। প্রথম কোশ্চেন দেখব, মোহাম্মদ বিন কাসেম এর সিন্ধু আক্রমণের সময় হিন্দু রাজা কে ছিলেন? অপশন এ দাহির, বি হালা, সি হর্ষ, ডি আনন্দপাল। এই প্রশ্নের সঠিক উত্তর হল এ দাহির। মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু আক্রমণ করেন সে সময়ে সিন্ধুর রাজা ছিলেন দাহির। মোহাম্মদ বিন কাসেম ছিলেন ইরাকের শাসক হজ্জাজ এর সেনাপতি। এই হজ্জাজ ছিলেন ইরাকের শাসক। এই হজ্জাজ সিন্ধু অঞ্চলে প্রথম দুটি সামরিক অভিযান প্রেরণ করেছিলেন, তবে প্রথম দুটি সামরিক অভিযান ব্যর্থ হয়েছিল। মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে যে সামরিক অভিযানটি তিনি প্রেরণ করলেন, এটি ছিল তার তৃতীয় অভিযান, এবং এই তৃতীয় অভিযানে তিনি সফলতা লাভ করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম তিনি দাহিরকে পরাজিত করেন এবং দেবল বন্দর ও সিন্ধুর ওপর আরবীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এইভাবে সিন্ধু কার্যত আরবীয়দের নেতৃত্বাধীন চলে গিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখব, সুলতান মাহমুদের পিতার নাম? অপশন এ আলফতিগিন, বি সবুকতুগিন, সি উলুগ খান, ডি কোনোটি নয়। সুলতান মাহমুদের পিতার নাম হলো সবুকতুগিন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি। সুলতান মাহমুদ ছিলেন গজনি রাজ্যের শাসক। এই গজনি রাজ্যটি বর্তমান আফগানিস্তানে অবস্থিত। এই গজনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলফতগিন। আলফতগিন তিনি সামানিদ সাম্রাজ্যের অধীনতা থেকে এই গজনি রাজ্যকে মুক্ত করেন এবং গজনিকে কার্যত স্বাধীন রাজ্যে পরিণত করেছিলেন। এই গজনি রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন সবুকতুগিন এবং সবুকতুগিনের পুত্র ছিলেন সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ তিনি 998 খ্রিস্টাব্দে গজনি রাজ্যের সিংহাসন আরোহণ করেন। এবং এই সুলতান মাহমুদ 998 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার পর 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করেন, এবং তার এই ভারত আক্রমণ করার মূল উদ্দেশ্য ছিল ভারতের সম্পদ লুণ্ঠন করা। ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কোনো অভিপ্রায় তার ছিল না। নেক্সট কোশ্চেন দেখব, রাজা জয়পাল যিনি সুলতান মাহমুদের ভারত আক্রমণে বাধা দিয়েছিলেন, তিনি কোন বংশের রাজা ছিলেন? এ চালুক্য বংশ, বি হিন্দুশাহী বংশ, সি পাণ্ড্য বংশ, ডি কোনোটিই নয়। জয়পাল ছিলেন হিন্দুশাহী বংশের শাসক। সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করেন এবং ভারত আক্রমণের অভিমুখে তার সম্মুখ বাধা ছিল আফগানিস্তানের এই হিন্দুশাহী বংশ।
হিন্দুশাহী বংশের দুজন উল্লেখযোগ্য শাসক ছিলেন জয়পাল ও তার পুত্র আনন্দপাল। এবং সুলতান মাহমুদ এই হিন্দুশাহী বংশকে চূড়ান্তভাবে পরাজিত করতে তার বেশ কিছুটা সময় লেগেছিল। 1000 খ্রিস্টাব্দ থেকে 1009 খ্রিস্টাব্দ পর্যন্ত বেশ কয়েকটি সামরিক অভিযানের দ্বারা তিনি হিন্দুশাহী বংশের কর্তৃত্বকে আফগানিস্তান থেকে উচ্ছেদ করেছিলেন এবং 1009 খ্রিস্টাব্দে উনদের যুদ্ধে আনন্দপালকে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। এবং এই উনদের যুদ্ধে জয়লাভ করার পর আফগানিস্তানের ওপর সুলতান মাহমুদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং ভারত অভিমুখে আগমনের ক্ষেত্রে তার সম্মুখ বাধা আর রইল না। আফগানিস্তানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর সুলতান মাহমুদ তিনি পাঞ্জাবের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন এবং এক্ষেত্রে তিনি লাহোর ও মুলতান দখল করেছিলেন। এই দুই অঞ্চল দখল করার পর কার্যত আফগানিস্তান এবং পাঞ্জাবের ওপর মাহমুদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। ভারত অভিমুখে আসার ক্ষেত্রে আর তার কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছিল না। নেক্সট কোশ্চেন দেখব, মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম কি নামে পরিচিত ছিলেন? অপশান এ সুলতান মোহাম্মদ, বি মোহাম্মদ ঘড়ি, 3 তৈমুর, অপশান ডি কোনোটিই নয়। মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম তিনি ছিলেন প্রকৃত অর্থে মোহাম্মদ ঘড়ি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি। মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম বা মোহাম্মদ ঘুরি তিনি ছিলেন ঘুর রাজ্যের শাসক। এই ঘুর রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর। (1163 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি সেলজুকদের অধীনতা থেকে মুক্ত হয়ে এই ঘুর রাজ্য প্রতিষ্ঠা করেন। এই ঘুর রাজ্যের শাসক ছিলেন মোহাম্মদ ঘুরি। গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরের ভ্রাতা ছিলেন মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি তিনি প্রথমে অর্থাৎ 1173 খ্রিস্টাব্দে গজনি প্রদেশে প্রাদেশিক শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং এই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি 1203 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। 1203 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরের মৃত্যুর পর মোহাম্মদ ঘুরি তিনি ঘুর রাজ্যের অধিপতি হন। নেক্সট কোশ্চেন, সুলতান মাহমুদ কত সালে গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন? অপশান এ 1015 খ্রিস্টাব্দে, অপশান বি 1020 খ্রিস্টাব্দে, অপশান সি 1025 খ্রিস্টাব্দে, অপশান ডি 1027 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ তিনি 1025 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি। এই সোমনাথ মন্দির ছিল একটি শিবের মন্দির এবং সুলতান মাহমুদ এই মন্দির লুণ্ঠন করে বহু মূল্যবান রত্ন এবং সম্পদ লাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থে সিন্ধুর ইতিহাস ও মুসলিম কর্তৃক সিন্ধু জয়লাভের বিবরণ পাওয়া যায়? অপশান এ তাজুল মাজির, বি চাচনামা, সি লুবাব উল আবাব, ডি কিতাব ই তহকিক। সিন্ধুর ইতিহাস বা মুসলিম বিজয়ের কাহিনী জানা যায় চাচনামা গ্রন্থ থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি। এই চাচনামা গ্রন্থটি আরবি ভাষায় রচিত। চাচনামা গ্রন্থটির লেখক জানা যায় না,
এই গ্রন্থটির ফার্সি অনুবাদ করেছিলেন আবু বকর। এই চাচনামা গ্রন্থটি হল সিন্ধুর ইতিহাস বা মুসলিম কর্তৃক সিন্ধু জয় লাভের বিবরণ পাওয়ার একমাত্র সাহিত্যিক উপাদান। নেক্সট কোশ্চেন, ফার্সি কবি ফিরদৌসি যিনি শাহনামা রচনা করেছেন তিনি কোন সম্রাটের রাজসভার সঙ্গে সংযুক্ত ছিলেন? অপশন এ সুলতান মাহমুদ, বি মোহাম্মদ ঘোরি, সি শাহ থমাস, ডি কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সুলতান মাহমুদ। অপশন এ হলো সঠিক উত্তর। ফিরদৌসি তিনি সুলতান মাহমুদের রাজসভায় পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এবং এই শাহনামা গ্রন্থটি রচনা করার জন্য সুলতান মাহমুদ ফিরদৌসিকে 1000 দিনার রৌপ্য মুদ্রা প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু সুলতান মাহমুদের এই উপহার ফিরদৌসি নেয়নি। পরবর্তীকালে এই 1000 দিনার রৌপ্য মুদ্রার পরিবর্তে 1000 দিনার স্বর্ণ মুদ্রা অর্পণ করলে তা তিনি নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তিটি কিতাবুল হিন্দ বইটি রচনা করেছিলেন যেটি 11 শতকের ভারতবর্ষে এক করুণ মর্মভেদী চিত্র ফুটিয়ে তুলেছেন? অপশন এ আল বুখারি, বি আল খাওয়ারিজমি, সি অল বিরনি, ডি আল কিন্দি। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি অল বিরনি। অল বিরনি সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এবং তিনি এই বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ এই গ্রন্থটি রচনা করেন। এই কিতাবুল হিন্দ গ্রন্থটি ভারত কোষ নামে পরিচিত। অল বিরনির জন্ম হয়েছিল খারাজম রাজ্যের খিবাতে। অল বিরনি আরবি, ফার্সি, হিব্রু, গ্রিক প্রভৃতি ভাষায় যেমন তার দক্ষতা ছিল, পাশাপাশি গণিত ও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রেও তিনি সুপণ্ডিত ছিলেন। অল বিরনি তিনি বারাণসীতে সংস্কৃত ভাষায় শিক্ষালাভ করেছিলেন। বারাণসীতে তিনি সংস্কৃত ভাষা শিখেছিলেন। নেক্সট কোশ্চেন, 11 শতকে উজবেকিস্তান থেকে কোন পর্যটক ভারতে এসেছিলেন? অপশন এ ফ্রাঙ্কোসিস বার্নার, বি ইবন বতুতা, সি অল বিরনি, ডি আব্দুল রাজ্জাক। 11 শতকে উজবেকিস্তান থেকে এসেছিলেন অল বিরনি। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি। নেক্সট কোশ্চেন দেখব, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল? অপশন এ 1175 খ্রিস্টাব্দে, বি 1191 খ্রিস্টাব্দে, সি 1192 খ্রিস্টাব্দে, ডি 1206 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তর হল বি। তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘোরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান তিনি রাজপুত রাজা ছিলেন, আজমিরের শাসক। এবং মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের দুটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ যেটি 1191 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। এই তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি তিনি পরাজিত হয়েছিলেন।
তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, বি বলবন, সি ইলতুৎমিশ, ডি মোহাম্মদ বিন তুগলক। ইক্তা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সি। ইক্তা হলো যে প্রাথমিক পর্বে দিল্লির সুলতানরা তারা তাদের বিজিত অঞ্চলকে সেনাপতিদের মধ্যে দায়িত্ব দিতেন। তারা উক্ত অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা করত, রাজস্ব আদায় করত এবং সেখান থেকে প্রাপ্ত রাজস্বের কিছুটা অংশ তারা কেন্দ্রীয় কোষাগারে জমা দিত। ওই উক্ত অঞ্চলকেই বলা হতো ইক্তা এবং ইক্তার যিনি শাসক হতেন তাকে বলা হতো মাকতি বা আবার ওয়ালিও বলা হতো। এই ইক্তা প্রথার প্রবর্তন করেন দিল্লির সুলতান ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ার যুদ্ধে কে পরাস্ত হন? অপশন এ দ্বিতীয় ভীম, বি জয়চাঁদ, সি লক্ষণ সেন, ডি মোহাম্মদ ঘড়ি। 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ার যুদ্ধে পরাস্ত হয়েছিলেন জয়চাঁদ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি। এই চান্দোয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল মোহাম্মদ ঘুরির সঙ্গে জয়চাঁদের। এই জয়চাঁদ ছিলেন কনৌজের রাজা। নেক্সট কোশ্চেন, রূপোর টঙ্কা এবং তামার জিতল কে প্রবর্তন করেন? অপশন এ কুতুবুদ্দিন আইবক, বি রাজিয়া সুলতান, সি ইলতুৎমিশ, ডি বলবন। ইলতুৎমিশ তিনি রূপোর টঙ্কা ও তামার জিতল প্রবর্তন করেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সি ইলতুৎমিশ। রূপোর টঙ্কা এবং তামার জিতল এর অনুপাত ছিল 1:48, অর্থাৎ এক টঙ্কার বিনিময়ে 48 জিতল দিতে হতো। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা শাসিকা? অপশন এ সুলতানা চাঁদ বিবি, বি নূরজাহান, সি রাজিয়া, ডি রানী দুর্গাবতী। ভারতের প্রথম মহিলা শাসিকা ছিলেন রাজিয়া। রাজিয়া ছিলেন ভারতের ইতিহাসে প্রথম মহিলা শাসিকা। ভারতের সুলতানি শাসন পর্বের তার রাজত্বকাল ছিল 1236 খ্রিস্টাব্দ থেকে 1240 খ্রিস্টাব্দের মধ্যে এবং এই রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশ তিনি রাজিয়াকেই তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন, কিন্তু 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির তুর্কি আমিররা তারা রাজিয়ার পরিবর্তে রুকুন উদ্দিন ফিরোজকে দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন এবং রুকুন উদ্দিন ফিরোজের নামে যাবতীয় ক্ষমতা ভোগ করত তার মা শাহ তুর্কান। এবং রাজিয়া যেহেতু ইলতুৎমিশের মনোনীত উত্তরাধিকারী ছিলেন, সেই জন্য রাজিয়া তিনি শুক্রবার জুম্মার দিনে দিল্লির জনগণের সামনে আবেদন রাখেন এবং দিল্লির জনগণের সমর্থন পেয়ে 1236 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসনে বসেন এবং 1240 খ্রিস্টাব্দে তার রাজত্বকালের সমাপ্তি ঘটে। কারণ তিনি সিংহাসনে বসার পর তুর্কি আমির এবং ওমরাহ এবং উলেমা গোষ্ঠী তার চরম বিরোধী ছিল। বিরোধী হবার প্রধান কারণ ছিল যে তিনি তুর্কিদের পরিবর্তে অতুর্কিদের প্রশাসনিক উচ্চপদে নিয়োগ করতেন। এক্ষেত্রে রাজিয়া তিনি মালিক ইয়াকুবকে
আমির ই আখুর পদে নিয়োগ করেছিলেন? আমির ই আখুর, এই আমির ই আখুর ছিল অশ্বারোহী বাহিনীর প্রধান এবং মালিক ইয়াকুব তিনি ছিলেন একজন হাবসি অতুর্কি। এই একজন অতুর্কি গোষ্ঠীর লোককে প্রশাসনের উচ্চপদ প্রদান করার কারণে তুর্কিরা রাজিয়ার বিরুদ্ধে ক্ষিপ্ত হন এবং সেই কারণে রাজিয়া বিরোধী ষড়যন্ত্র দরবারে তৈরি হয়েছিল। 1240 খ্রিস্টাব্দে তিনি এই ষড়যন্ত্রের শিকার হন এবং তার মৃত্যু হয়। নেক্সট কোশ্চেন, কোন সম্রাট তার বিশ্বস্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পৃথক 40টি দল গঠন করেছিলেন যেটি তুর্কান ই চাহালগানি নামে পরিচিত? অপশন এ আলাউদ্দিন খলজি, বি গিয়াসুদ্দিন বলবন, সি ইলতুৎমিশ, ডি কুতুবুদ্দিন আইবক। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি ইলতুৎমিশ। ইলতুৎমিশ তার বিশ্বস্ত দাসদের নিয়ে একটি সমবায় তৈরি করেছিলেন, যে সমবায়ে 40টি সদস্য ছিল। তবে মনে করা হয় যে এই তুর্কানি চাহালগানিতে 40-এরও বেশি সদস্য ছিলেন। এই তুর্কানি চাহালগানি গোষ্ঠী তাকে প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে পরামর্শ দিত এবং সাহায্য করত। কিন্তু ধীরে ধীরে এই তুর্কানি চাহালগানি গোষ্ঠীর যারা সদস্যরা ছিলেন তারা অত্যন্ত ক্ষমতালোভী হয়ে উঠেছিলেন এবং কার্যত দেখা যায় যে এরা সুলতানকে হাতের পুতুলে পরিণত করে যাবতীয় ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করার চেষ্টা করত। যে কারণে সুলতানি শাসনের ইতিহাসে দেখা যায় যে সুলতান বনাম অভিজাত গোষ্ঠীর একটা দীর্ঘ লড়াই, এবং এই লড়াইয়ে অনেক সুলতানকেই হত্যা হতে হয়েছিল। বিশেষ করে দেখা যায় যে ইলতুৎমিশের মৃত্যুর পর তার বংশধরদের মধ্যে অনেকেই এই ষড়যন্ত্রের শিকার হন এবং তাদের দ্বারা হত্যা হয়েছিলেন। রাজিয়া এ প্রসঙ্গে বিশেষ উল্লেখ্য। বলবন এই তুর্কান ই চাহালগানি গোষ্ঠীর যে ক্ষমতাকে তিনি ধ্বংস করেছিলেন, কারণ বলবন নিজেও এই তুর্কানি চাহালগানি গোষ্ঠীর একজন সদস্য ছিলেন এবং তিনি যখন সুলতান হন তিনি উপলব্ধি করেছিলেন যে এই তুর্কানি চাহালগানি গোষ্ঠীকে ধ্বংস করতে না পারলে কার্যত তারা সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাই বিভিন্ন উপায় প্রয়োগ করে তিনি এই তুর্কানি চাহালগানিকে ধ্বংস করেছিলেন। তাহলে এখান থেকে দুটি প্রশ্ন আমরা পেলাম যে তুর্কানি চাহালগানি গোষ্ঠী কে তৈরি করেছিলেন? ইলতুৎমিশ। এবং তুর্কানি চাহালগানি গোষ্ঠীকে কে ধ্বংস করেন? গিয়াসুদ্দিন বলবন। নেক্সট কোশ্চেন, কোন দিল্লি সুলতান গিয়াসুদ্দিন বলবনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন? অপশন এ শামসুদ্দিন ইলতুৎমিশ, বি রাজিয়া, সি মইজুদ্দিন বাহারাম, ডি নাসিরুদ্দিন মোহাম্মদ। এই প্রশ্নের সঠিক উত্তর হল ডি নাসিরুদ্দিন মোহাম্মদ। বলবন তিনি নাসিরুদ্দিন মোহাম্মদের নায়েব ই মামলিকাত এই পদে নিযুক্ত ছিলেন। এবং এই নায়েব ই মামলিকাত পদটি ঠিক সুলতানের পরবর্তী পদ ছিলেন ক্ষমতা এবং মর্যাদার দিক থেকে। এই মইজুদ্দিন বাহারাম শাহ তিনি এই নায়েব ই মামলিকাত পদটি তৈরি করেছিলেন এবং নাসিরুদ্দিন মোহাম্মদের সময় বলবন এই নায়েব ই মামলিকাত পদ লাভ করেন। এই পদ লাভ করার ক্ষেত্রে গিয়াসুদ্দিন বলবন তিনি ইমাদউদ্দিন রায়হানকে সরিয়ে দিয়েছিলেন এবং ইমাদউদ্দিন রায়হানকে সরিয়ে দিয়ে তিনি এই পদ লাভ করেন। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এটি খুব ইম্পর্টেন্ট যে গিয়াসুদ্দিন বলবন কাকে সরিয়ে দিয়ে নায়েব ই মামলিকাত পদ লাভ করেছিলেন? ইমাদউদ্দিন রায়হানকে। নেক্সট কোশ্চেন দেখব, ভারতে মামেলুক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ কুতুবুদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি বখতিয়ার খলজি, ডি রাজিয়া সুলতান। ভারতে মামেলুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। এই প্রশ্নের সঠিক উত্তর হল এ
কুতুবুদ্দিন আইবক তিনি 1206 খ্রিস্টাব্দে ভারতের সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন এবং তার রাজত্বকালের সমাপ্তি ঘটেছিল 1210 খ্রিস্টাব্দে। কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠিত রাজবংশ মামেলুক রাজবংশ নামে পরিচিত। এই মামেলুক কথাটির অর্থ হল স্বাধীন পিতামাতার সন্তান যদি দাসে পরিণত হয় এবং পরবর্তীকালে কোনো উচ্চ পদে লাভ করেন তখন তাকে মামেলুক বলা হয়। কুতুবুদ্দিন আইবক তিনি প্রথম জীবনে দাস ছিলেন না, ভাগ্যক্রমে তিনি দাসে পরিণত হয়েছিলেন এবং তার যে প্রতিভা এবং গুণের কারণে তিনি পরবর্তীকালে মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত দাস হন এবং পরবর্তীকালে 1206 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হয়েছিলেন এবং সেই কারণে তার প্রতিষ্ঠিত রাজবংশ হল মামেলুক বংশ। এছাড়া এই মামেলুক বংশকে আবার দাস বংশও বলা হয়। দাস বংশ বলা হয় কারণ এই বংশের উল্লেখযোগ্য সুলতান যেমন কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ এবং বলবন তারা দাস ছিলেন এবং তাদের এই রাজবংশ দাস বংশ নামেও পরিচিত। আবার এই মামেলুক রাজবংশকে ইলবারি তুর্কি বংশ বলা হয়। ইলবারি তুর্কি বংশ বলা হয় কারণ ইলতুৎমিশের পরবর্তী যারা সুলতান ছিলেন তারা ছিলেন এই ইলবারি তুর্কি ভুক্ত এবং সেই কারণে এই বংশকে ইলবারি তুর্কি বংশ বলা হয়। এই দাস বংশের প্রথম দুজন শাসক কুতুবুদ্দিন এবং আরাম শাহ এরা দুজন ইলবারি তুর্কিভুক্ত ছিলেন না। ইলতুৎমিশের পর থেকেই যারা শাসক ছিলেন তারা ইলবারি তুর্কিভুক্ত ছিলেন। তাহলে আমরা দেখলাম যে সুলতানি শাসনের প্রথম বংশ তিনটি নামে পরিচিত, একটি মামেলুক রাজবংশ, অপরটি দাস বংশ, অপরটি ইলবারি তুর্কি বংশ। নেক্সট কোশ্চেন, she was endowed with all the qualities befitting a king, but she was not born of the right sex, and so in the estimation of men all these virtues were worthless. Who wrote this word about রাজিয়া? রাজিয়া সম্পর্কে এই উক্তিটি কে করেছিলেন? অপশন এ ইসামি, বি আমির খুসরু, সি মিনাজ সিরাজ, ডি সিরাজ আফিফ। রাজিয়া সম্পর্কে এই উক্তিটি করেছিলেন মিনহাজ সিরাজ। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি। মিনহাজ সিরাজ রাজিয়ার প্রশংসা করে তিনি বলেছেন যে একজন সুলতান হওয়ার বা একজন শাসক হওয়ার সকল গুণাবলী তার মধ্যে ছিল, কিন্তু তার ক্ষেত্রে প্রধান যে সমস্যাটা ছিল যে তিনি একজন নারী। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কোন সুলতান শেষ পর্যন্ত তুর্কানি চাহালগানির ক্ষমতা ধ্বংস করতে সমর্থ হয়েছিলেন? এর আগের স্লাইডেই এ প্রসঙ্গে ডিসকাস করেছি। অপশন এ ইলতুৎমিশ, বি বলবন, সি আলাউদ্দিন খলজি, ডি মোহাম্মদ বিন তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হল বি বলবন। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কোন মঙ্গল নেতা বা সেনাপতি ভারতবর্ষ আক্রমণ করেননি? অপশন এ চেঙ্গিজ খান, বি তৈয়ব বাহাদুর, সি আবদুল্লাহ, ডি কুতলুগ খাজা। এই প্রশ্নের সঠিক উত্তর হল এ চেঙ্গিজ খান। চেঙ্গিজ খান তিনি 1221 খ্রিস্টাব্দে ভারত অভিমুখে অগ্রসর হন, তবে ভারত আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে তিনি অগ্রসর হননি। এক্ষেত্রে তিনি খারাজম রাজ্যের শাসক জালালউদ্দিন মঙ্গবারণীর পিছু নিয়ে আসেন। এই জালালউদ্দিন মঙ্গবারণী ছিলেন খারাজম রাজ্যের শাসক এবং এই জালালউদ্দিন মঙ্গবারণীর দিল্লির সুলতান ইলতুৎমিশের কাছ থেকে সাহায্য প্রার্থনা করেছিলেন, তবে এক্ষেত্রে ইলতুৎমিশ নিরপেক্ষতার নীতি নেন, কারণ তিনি জানতেন যে জালালউদ্দিন মঙ্গবারণীকে সাহায্য করা মানে মঙ্গল নেতা চেঙ্গিজ খাঁর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এবং চেঙ্গিজ খাঁর বিরুদ্ধে
যুদ্ধে জয়লাভ করার ক্ষমতা সেই সময়ে দিল্লি সুলতানদের ছিল না, কারণ চেঙ্গিস খাঁ অনেক দুর্ধর্ষ ছিলেন। তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা প্রাথমিক পর্বে দিল্লি সুলতানদের ছিল না। তাই সে যাত্রায় চেঙ্গিস খাঁর আক্রমণের হাত থেকে দিল্লি সুলতানি রক্ষা পেয়েছিল। তাহলে এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন পেলাম যে সময়ে চেঙ্গিস খান ভারত অভিমুখে অগ্রসর হয়েছিলেন সে সময়ে দিল্লির সুলতান কে ছিলেন? ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন দেখব, ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন। কিছুক্ষণ আগেই বললাম যে ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসাবে রাজিয়াকে মনোনীত করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি। এবং ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসাবে রাজিয়াকে মনোনীত করার পরই কার্যত বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা ঘটেছিল। বংশানুক্রমিক রাজতন্ত্র। তাহলে বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা কে করেছিলেন? ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, নিচের উল্লেখিত কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ করার জন্য পরিচিত? অপশান এ ফিরোজ শাহ তুগলক, বি কুতুবউদ্দিন আইবক, সি মোহাম্মদ বিন তুগলক, ডি আলাউদ্দিন খলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হল ডি আলাউদ্দিন খলজি। এটি খলজি বংশের ওপর প্রশ্ন। খলজি বংশ নিয়ে যখন পৃথকভাবে আলোচনা করব এমসিকিউ, তখন এই নিয়ে ডিটেল ডিসকাস করব। নেক্সট কোশ্চেন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন? অপশান এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বি নাসিরউদ্দিন কুবাচা, সি ইলতুৎমিশ, ডি কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ। সঠিক উত্তর সি। কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তাহলে কুতুবউদ্দিন আইবক হলেন কুতুব মিনারের প্রতিষ্ঠাতা। এগারোশো 99 খ্রিস্টাব্দে এই কুতুব মিনারের নির্মাণ কার্যের সূচনা হয়েছিল। কুতুবউদ্দিন আইবক বিখ্যাত সুফি সন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মরণে তিনি এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন এবং এই কুতুব মিনারের নির্মাণ কার্যের সমাপ্তি করলেন ইলতুৎমিশ। এই কুতুব মিনারের নির্মাণ কার্যের সঙ্গে দিল্লির আরেকজন সুলতানের নাম ওতপ্রোতভাবে জড়িত, তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক তিনি কুতুব মিনারের ৫ম তলা নির্মাণ করেছিলেন। তাহলে আমরা যেটা দেখলাম যে কুতুব মিনারের সঙ্গে যুক্ত 3 জন সুলতান ছিলেন। একজন কুতুবউদ্দিন আইবক যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ইলতুৎমিশ যিনি এই কাজের সমাপ্তি করেছিলেন, ফিরোজ শাহ তুগলক যিনি কুতুব মিনারের ৫ম তল নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, কে লাক বক্স নামে পরিচিত? অপশান এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি বলবন, ডি রাজিয়া। লাক বক্স নামে পরিচিত ছিল কুতুবউদ্দিন আইবক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো এ। লাক বক্স নামে পরিচিত ছিল এই কারণে কুতুবউদ্দিন আইবকের দানশীলতার জন্য। এবং এই দানশীলতার জন্যই কুতুবউদ্দিন আইবক লাক বক্স নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সুলতান দাস ছিলেন না? অপশান এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি রাজিয়া, ডি বলবন। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি রাজিয়া। কারণ কুতুবউদ্দিন আইবক তিনি দাস ছিলেন, ইলতুৎমিশ তিনিও দাস ছিলেন এবং বলবন তিনিও দাস ছিলেন, কিন্তু রাজিয়া দাস ছিলেন না। রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। নেক্সট কোশ্চেন দেখব,
আজমিরে আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? অপশান এ আলাউদ্দিন খলজি, বি কুতুবুদ্দিন আইবক, সি বলবন, ডি মোহাম্মদ বিন তুগলক। আজমিরে আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক। এই প্রশ্নের সঠিক উত্তর হল বি। আড়াই দিন কা ঝোপড়া তার নির্মাণ কার্য শুরু হয়েছিল 1200 খ্রিস্টাব্দে এবং এই আড়াই দিন কা ঝোপড়া যেটি প্রথমে একটি বৌদ্ধ মঠ ছিল বা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল, এই বৌদ্ধ শিক্ষা কেন্দ্রের ওপরই এই আড়াই দিন কা ঝোপড়া মসজিদটি নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক। এছাড়া কুতুবুদ্দিন আইবকের অপর একটি উল্লেখযোগ্য নির্মাণ ছিল কুয়াতুল ইসলাম মসজিদ। এই কুয়াতুল ইসলাম মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল 1193 খ্রিস্টাব্দে। কুতুবুদ্দিন আইবক 1193 খ্রিস্টাব্দে দিল্লি দখল করেন এবং দিল্লি জয়ের স্মারক হিসাবেই তিনি এই কুয়াতুল ইসলাম মসজিদটি নির্মাণ করেছিলেন। এই কুয়াতুল ইসলাম মসজিদটি একটি জৈন মন্দির ছিল, অর্থাৎ জৈন মন্দিরের ধ্বংসস্তূপের ওপর বা এই মন্দিরটির ওপরই তিনি এই কুয়াতুল ইসলাম মসজিদটি তৈরি করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখব, দিল্লির কোন সুলতান প্রথম নিয়মিত মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন এবং দিল্লিকে তার সাম্রাজ্যের রাজধানী বলে ঘোষণা করেন? অপশন এ ইলতুৎমিশ, বি আলম শাহ, সি কুতুবুদ্দিন আইবক, ডি বলবন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো এ ইলতুৎমিশ। এর আগেই ডিসকাস করেছি যে ইলতুৎমিশ দুই ধরনের মুদ্রা প্রবর্তন করেছিলেন, একটি হলো টঙ্কা ও অপরটি জিতল, এবং এই টঙ্কা এবং জিতলের অনুপাত ছিল 1:48। এছাড়া তিনি দিল্লিকে তার রাজধানী বলে ঘোষণা করেছিলেন। কুতুবুদ্দিন আইবকের সময়ে সুলতানি সাম্রাজ্যের রাজধানী ছিল লাহোর। নেক্সট কোশ্চেন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? আগেই ডিসকাস করেছি এই কোশ্চেনটি নিয়ে যে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন এবং এই 17 বার ভারত আক্রমণ করার তার মূল উদ্দেশ্যই ছিল ভারতের সম্পদ লুণ্ঠন করা। ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কোনো অভিপ্রায় তার ছিল না। নেক্সট কোশ্চেন, জিল্লিল্লাহ উপাধিতে কে ভূষিত ছিলেন? অপশন এ কুতুবুদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি বলবন, ডি ফিরোজ শাহ তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি বলবন। এই জিল্লিল্লাহ কথাটির অর্থ হল আল্লাহের ছায়া। বলবন রাজপদের ওপর ঐশ্বরিক তত্ত্বকে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই কারণে তিনি নিজের ওপর ঐশ্বরিক যে ক্ষমতা তা তিনি আরোপ করার জন্যই জিল্লিল্লাহ উপাধি নিয়েছিলেন। আসলে বলবন সিংহাসনে বসার পর তিনি রাজ সিংহাসনের ক্ষমতা এবং মর্যাদাকে বৃদ্ধি করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। কারণ দিল্লি সুলতানের ইতিহাসে দেখা যায় যে আমির ওমরাহ বা অভিজাত গোষ্ঠী বা উলেমারা তারা সুলতানকে খুব বেশি মান্যতা দিত না এবং সেই কারণে অভিজাত বনাম সুলতানির যে দ্বন্দ্ব তা দীর্ঘস্থায়ী ছিল এবং সুলতানের মর্যাদা এবং ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য তিনি বেশ কিছু প্রথা প্রচলন করেছিলেন এবং সিংহাসনের ওপর ঐশ্বরিক তত্ত্বকে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই কারণেই তিনি একদিকে যেমন জিল্লিল্লাহ বা আল্লাহের ছায়া এই উপাধিটি নিয়েছিলেন, পাশাপাশি তিনি নিজেকে খোদার নায়েব বলেছেন। এছাড়া তিনি বেশ কিছু প্রথা প্রচলন করেছিলেন, যেমন সিজদা ও পাইবস প্রথা।
এছাড়া দরবারকে তিনি জাঁকজমকপূর্ণ করেছিলেন, দরবারে হাসি ঠাট্টাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। এছাড়া নিজের বংশ কৌলীন্যকে জাহির করার জন্য বা উচ্চবংশীয় দেখানোর জন্য তিনি নিজেকে ইরানের বিখ্যাত বীর আফ্রাসিয়রের বংশধর বলে দাবি করেছিলেন। এইভাবে বলবান রাজপদের মর্যাদা এবং ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই সকল পদক্ষেপগুলি নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? একটু আগেই এই নিয়ে ডিসকাস হলো যে দিল্লিতে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন, সুলতানি আমলে ফাতাজিল বা ফওয়াজিলের অর্থ হলো অপশন এ অভিজাতদের অতিরিক্ত অর্থ প্রদান, বি বকেয়া অর্থের বিনিময়ে বরাদ্দকৃত অর্থ প্রদান, সি সরকারি কোষাগারে অতিরিক্ত অর্থ প্রদান ইকতাদারদের, ডি কৃষকদের থেকে উত্তোলিত অবৈধ লেনদেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সি। ফাতাজিল ছিল যে ইকতাদাররা তারা ইকতায় যাবতীয় যে খরচা হতো সেগুলো মিটিয়ে দেওয়ার পর অতিরিক্ত যে অংশটি থাকতো সেই অতিরিক্ত অংশটি সুলতানকে বা সুলতানের কেন্দ্রীয় কোষাগারে জমা দিত। নেক্সট কোশ্চেন, ইকতা শব্দটি কি? অপশন এ পূর্বাধিকার আইন, বি সামরিক অধিকর্তাকে রাজকীয় জমি প্রদান, সি যুদ্ধের লুণ্ঠিত সম্পদের 1/3 অংশ রাজ্যের অধিকার, ডি বেতনের পরিবর্তে অঞ্চল থেকে রাজস্ব আদায়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বেতনের পরিবর্তে অঞ্চল থেকে রাজস্ব আদায়। নেক্সট কোশ্চেন, হু অ্যামং ফ্লোয়িং ইন্ট্রোডিউস দ্য ফেমাস পার্সিয়ান ফেস্টিভ্যাল নওরোজ ইন ইন্ডিয়া? অর্থাৎ নওরোজ প্রথা ভারতে কে চালু করেছিলেন? অপশন এ বলবন, বি ইলতুৎমিশ, সি ফিরোজ তুগলক, ডি আলাউদ্দিন খলজি। বলবান তিনি এই নওরোজ উৎসব চালু করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো এ। এই নওরোজ উৎসব ছিল একটি পার্সিক অনুষ্ঠান। নেক্সট কোশ্চেন দেখব, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট বলবন? নিম্নে উল্লেখিত যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটা সত্য নয়? অপশন এ হি প্রোফাউন্ডেড দ্য থিওরি অফ নিয়াবত ই খোদাই, অর্থাৎ বলবান তিনি নিজেকে খোদার নায়েব বলেছেন। বি হি ইন্ট্রোডিউস ইকতাদারি সিস্টেম, তিনি ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন। সি হি এলিমিনেটেড দ্য পাওয়ার অফ তুর্কান ই চাহালগানি, তিনি তুর্কান ই চাহালগানি বা 40 চক্রের ধ্বংস করেছিলেন। ডি হি কুয়েল ডাউন দ্য রিভল্ট অফ বেঙ্গল, অর্থাৎ তিনি বাংলার বিদ্রোহ দমন করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি। কারণ আমরা জানি যে এর আগেই ডিসকাস করেছি এই নিয়ে যে ইকতাদারি সিস্টেম চালু করেছিলেন ইলতুৎমিশ, কিন্তু বলবন নিয়াবত-ই খোদাই এই উপাধিটা নিয়েছিল। অন্যদিকে তিনি তুর্কানি চাহালগানি বা 40 চক্রের ক্ষমতা ধ্বংস করেছিলেন এবং তিনি বাংলার বিদ্রোহ দমন করেছিলেন। বলবনের সময় বাংলার শাসক যিনি বিদ্রোহ করেছিলেন তিনি হলেন তুগরিল খান। এই তুগরিল খানকে তিনি নিজে পরাজিত করেছিলেন 1281 খ্রিস্টাব্দে। তাহলে এদিক থেকে 3টি স্টেটমেন্ট অর্থাৎ এ, সি এবং ডি সত্য, বি সত্য নয়। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ কল্ড এ স্লেভ অফ এ স্লেভ? অপশন এ মোহাম্মদ ঘোরি, কুতুবউদ্দিন আইবক, সি বলবন, ডি ইলতুৎমিশ।
ইলতুৎমিশ তিনি এ স্লেভ অফ এ স্লেভ নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ডি, কারণ ইলতুৎমিশ তিনি কুতুবউদ্দিন আইবকের দাস ছিলেন, আর কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির দাস ছিলেন, এবং সেই দিক থেকে ইলতুৎমিশ এ স্লেভ অফ এ স্লেভ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট সুলতান টু অ্যাডপ্ট দ্য প্রিন্সিপাল অফ মেজারমেন্ট অফ কাল্টিভেবল ল্যান্ড ফর ডিটারমাইনিং ল্যান্ড রেভিনিউ। অর্থাৎ দিল্লির কোন সুলতান তিনি রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে জমি জরিপের প্রথা প্রচলন করেছিলেন? অপশান এ আলাউদ্দিন খলজি, বি গিয়াসউদ্দিন তুগলক, সি বলবন, ডি ইলতুৎমিশ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। অপশান এ হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ওয়ান অফ দ্য ফলোয়িং স দ্য reign of 8 sultans of দিল্লি, আইডেন্টিফাই হিম। অর্থাৎ নিম্নে উল্লেখিতদের মধ্যে কে 8 জন সুলতানের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন? অপশান এ জিয়াউদ্দিন বারনি, বি শামসি সিরাজ আফিফ, ডি সি আমির খুসরু, ডি ইবন বতুতা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আমির খুসরু। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ স্লেভ অব মোহাম্মদ ঘুরি? নিম্নে উল্লেখিতদের মধ্যে কে মোহাম্মদ ঘুরির দাস ছিলেন না? অপশান এ ইলদুজ, বি কুতুবউদ্দিন আইবক, সি বখতিয়ার খলজি, ডি সৈয়দ খান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সৈয়দ খান। মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত দাস হিসাবে ছিলেন ইলদুজ, যিনি মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর গজনি রাজ্যের শাসক হয়েছিলেন। কুতুবউদ্দিন আইবক যিনি দিল্লি দখল করেন এবং পরবর্তীকালে দিল্লির সুলতান হয়েছিলেন। বখতিয়ার খলজি তিনি বাংলা দখল করেন এবং 1203 খ্রিস্টাব্দ নাগাদ বখতিয়ার খলজি তিনি বাংলা আক্রমণ করেন এবং সে সময়ে বাংলার শাসক ছিলেন সেন বংশীয় রাজা লক্ষণ সেন। সেন শাসক লক্ষণ সেন। এবং এই বখতিয়ার খলজি তিনি নবদ্বীপে আক্রমণ করেন এবং নবদ্বীপে অবস্থানরত ছিলেন এই লক্ষণ সেন, এবং তিনি বখতিয়ার খলজির সম্মুখ হতে পারেননি, তিনি পালিয়ে গিয়েছিলেন। মোহাম্মদ ঘুরির অপর আর এক উল্লেখযোগ্য দাস ছিলেন, তিনি ছিলেন নাসিরউদ্দিন কুবাচা। নাসিরউদ্দিন কুবাচা যিনি মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর সিন্ধু এবং মুলতানের দায়িত্বপ্রাপ্ত শাসক ছিলেন। সিন্ধু ও মুলতান। তাহলে আমরা যেটা দেখলাম যে মোহাম্মদ ঘুরির 4 জন বিশ্বস্ত দাস ছিলেন। প্রথম জন হলেন ইলদুজ, দ্বিতীয় জন হলেন কুতুবউদ্দিন আইবক, তৃতীয় জন হলেন বখতিয়ার খলজি, চতুর্থ হলেন নাসিরউদ্দিন কুবাচা। নেক্সট কোশ্চেন, এ পার্সিয়ান হিস্টোরিয়ান অব দ্য সালতানাত পিরিয়ড হু অ্যাকম্প্যানিড আলাউদ্দিন খলজি অন হিজ এক্সপেডিশন টু চিতোর। আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের সময় তার সঙ্গী কে ছিলেন? অপশান এ আমির খসরু, অপশান বি মিনাজুস সিরাজ, অপশান সি জিয়াউদ্দিন বারনি, অপশান ডি শামসি সিরাজ আফিফ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আমির খসরু। আলাউদ্দিন খলজি তিনি 1303 খ্রিস্টাব্দে 1303 খ্রিস্টাব্দে চিতোর আক্রমণ করেন এবং সে সময়ে চিতোরের শাসক ছিলেন রানা রতন সিং।
এই রানা রতন সিংয়ের রানী ছিলেন রানী পদ্মাবতী। এই পদ্মাবতীর আর আলাউদ্দিন খলজির কাহিনী নিয়ে রচিত হয়েছিল পদ্মাবত কাব্যটি, যেটি মালিক মোহাম্মদ জয়সি রচনা করেছিলেন। নেক্সট যখন খলজি বংশ নিয়ে এমসিকিউ ডিসকাস করব, সেখানে এই নিয়ে আরও ডিটেল বলবো। আলাউদ্দিন খলজি চিতর দখল করেছিলেন, অর্থাৎ রানা রতন সিং পরাজিত হন এবং চিতর দখল করে এই চিতরের নামকরণ করেছিলেন খিজিরাবাদ। তিনি তার পুত্র খিজির খাঁর নাম অনুসারে এই চিতরের নামকরণ করেন খিজিরাবাদ। নেক্সট কোশ্চেন দেখব, দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন অফ বলবন ওয়াজ, অর্থাৎ নিম্নে উল্লেখিত যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোর আসপেক্টে বিচার করতে হবে যে বলবনের অবদান কোন ক্ষেত্রে। অপশান এ, হি প্রোফাউন্ডেড দ্য থিওরি অফ কিংশিপ, অর্থাৎ তিনি যে রাজপদের যে তত্ত্ব তা প্রতিষ্ঠা করেছিলেন। হি রিস্টোর্ড পিস ইন দোয়াব, অর্থাৎ তিনি দোয়াব অঞ্চলের শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সি বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ উভয়ই। ডি উপরিক্ত কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি। বলবন তিনি কেন্দ্রীয় রাজপদ বা রাজতন্ত্রের যে ধারণা তার তত্ত্বকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি রাজপদের ওপর ঐশ্বরিক তত্ত্ব আরোপ করেছিলেন। পাশাপাশি তিনি দোয়াব অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, কারণ দোয়াবে যে সমস্ত বিদ্রোহী কৃষক ছিল তাদেরকে তিনি দমন করেছিলেন। তো এক্ষেত্রে দুটি কার্যে বলবনের কৃতিত্ব ছিল, তাই সঠিক উত্তর হল সি, বোথ এ অ্যান্ড বি। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম টু ইনভেড সাউথ ইন্ডিয়া? কে দক্ষিণ ভারতে অভিযান করেছিলেন বা দক্ষিণ ভারত দখল করেছিলেন, আক্রমণ করেছিলেন? অপশন এ জালালউদ্দিন খলজি, বি আলাউদ্দিন খলজি, সি মোহাম্মদ বিন তুগলক, ডি মালিক কাফুর। দক্ষিণ ভারত দখল করেছিলেন বা দক্ষিণ ভারত যিনি আক্রমণ করেছিলেন তিনি হলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজির সময়ই দক্ষিণ ভারত প্রথম আক্রমণ করেছিলেন এবং আলাউদ্দিন খলজি যখন নিজে সুলতান হয়েছিলেন তখন দক্ষিণ ভারতের ওপর দিল্লি সুলতানের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি বেশ কিছু সামরিক অভিযান প্রেরণ করেন এবং দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে তার সঙ্গী ছিলেন মালিক কাফুর, যিনি সেনাপতির দায়িত্ব নিয়ে দক্ষিণ ভারতের ওপর দিল্লি সুলতানের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখব, হু ওয়াজ দ্য অনলি সুলতান টু অ্যাসেন্ড দ্য থ্রোন অফ দিল্লি ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হিজ ফাদার ওয়াজ এলিভ? অর্থাৎ দিল্লির কোন সুলতান যিনি তার পিতা জীবিত থাকাকালীন অবস্থায় দিল্লির সুলতান পদে নিযুক্ত হয়েছিলেন? অপশান এ আলাউদ্দিন খলজি, বি কাইকোবাদ, সি ফিরোজ তুগলক, ডি সিকান্দার লোদি। এই প্রশ্নের সঠিক উত্তর হল কাইকোবাদ। কাইকোবাদ বুগরা খানের পুত্র ছিলেন। বুগরা খান। বলবন এই বুগরা খানকে দিল্লির সুলতান পদে বসানোর জন্য তাকে মনোনীত করেছিলেন, কিন্তু বুগরা খান তা গ্রহণ করেননি, কারণ বুগরা খান সে সময়ে বাংলার শাসক হিসাবে নিযুক্ত ছিলেন এবং তিনি সেই বাংলার শাসক হিসাবেই ওখানেই থাকতে চেয়েছিলেন। দিল্লির সুলতান পদ তিনি নেননি এবং সেই কারণে তার জীবিত থাকাকালীন অবস্থায় কাইকোবাদ তিনি দিল্লির সুলতান হয়েছিলেন এবং কাইকোবাদ ছিলেন দাস বংশের অযোগ্য শাসক। তারপরই ভারতে সুলতানি শাসনের যে প্রথম বংশ দাস বংশের সমাপ্তি ঘটেছিল এবং তার মৃত্যুর পরই ভারতে খলজি বংশের শাসন শুরু হয়েছিল।
নেক্সট কোশ্চেন দেখব, হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি হু স্ট্রোভ টু মেক মনার্কি হেরিডিটি। অর্থাৎ দিল্লির কোন সুলতান প্রথম রাজপদকে বংশানুক্রমিক করার চেষ্টা করেছিলেন? অপশন এ ইলতুৎমিশ, বি আইবক, সি বলবন, ডি আলাউদ্দিন খলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ইলতুৎমিশ। অপশন এ হলো সঠিক উত্তর। ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসাবে রাজিয়াকে মনোনীত করেছিলেন এবং রাজিয়াকে মনোনীত করার মধ্য দিয়েই ভারতে সুলতানি শাসনের বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা ঘটেছিল। নেক্সট কোশ্চেন, হুইচ সুলতান রিসিভ এ রোব অফ অনার ফ্রম দ্য খলিফা। অর্থাৎ খলিফার কাছ থেকে দিল্লির কোন সুলতান তিনি সম্মান পেয়েছিলেন? অপশন এ ইলতুৎমিশ, বি কুতুবউদ্দিন আইবক, সি বলবন, ডি আলাউদ্দিন খলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হল ইলতুৎমিশ। ইলতুৎমিশ তিনি 1229 খ্রিস্টাব্দে খলিফার কাছ থেকে তিনি সম্মান পান। এক্ষেত্রে খলিফার কাছ থেকে উপহার হিসাবে তিনি দুর্বাস ও খিলাত লাভ করেন। দুর্বাস ছিল প্রতীক দণ্ড। ও খিলাত ছিল রাজকীয় পোশাক। দিল্লির সুলতানরা কার্যত তারা খলিফার কাছ থেকে অনুমোদন নিত, যাতে করে মুসলিম সমাজের কাছে তার মান্যতা পায় এবং মর্যাদা বৃদ্ধি পায়। কুতুবউদ্দিন আইবক তিনি নিজেকে খলিফার সেনাপতি বলেছিলেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ আবিসিনিয়ান দ্যাট ওয়াজ প্রমোটেড এ মাস্টার অফ স্টেবলস। অর্থাৎ আস্তাবলের প্রধান হিসাবে কোন আবিসিনিয়ান নিযুক্ত হয়েছিলেন? অপশন এ জোনা খাঁ, বি ইয়াকুত খান, সি জালালউদ্দিন, ডি বখতিয়ার খলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হল বি ইয়াকুত খান। ইয়াকুত খানকে আস্তাবলের প্রধান হিসাবে নিযুক্ত করেছিলেন রাজিয়া। এবং এই ইয়াকুত খান তিনি ছিলেন অতুর্কি এবং তাকে আমিরি আখুর এই পদটি দেওয়া হয়েছিল, যে কারণে তুর্কিরা ক্ষুব্ধ হয় এবং রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এই বিষয়টি আগের স্লাইডেও ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন দেখব, হু ওয়াজ দ্য ইন্ডিয়ান মুসলিম দ্যাট রিপ্লেস বলবন অ্যাজ মালিক নায়েব টু নাসিরুদ্দিন মাহমুদ। অর্থাৎ দিল্লির সুলতান নাসিরুদ্দিন মাহমুদের সময়ে বলবন কাকে সরিয়ে দিয়ে বা কার পরিবর্তে তিনি মালিক নায়েব এই পদটি পেয়েছিলেন? অপশন এ মালিক কাফুর, বি খসরু খান, সি ইমাদউদ্দিন রায়হান, ডি কুবাচা। এই প্রশ্নের সঠিক উত্তর হল ইমাদউদ্দিন রায়হান। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং রুলার ওয়াজ দ্য ফার্স্ট টু অর্ডার এ হিউজ বেল to hang at the gate of his palace so that an aggrieved person could ring it at any time? অর্থাৎ দিল্লির কোন সুলতান যিনি বিচার এর জন্য বিচার প্রার্থী যাতে সঠিক বিচার পায় তার জন্য একটি শিকল ঝুলিয়ে রেখেছিলেন তার প্রাসাদ থেকে? অপশন এ কুতুবউদ্দিন আইবক, বি বলবন, সি ইলতুৎমিশ, ডি আলাউদ্দিন খলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হল বলবন। এই ছিল দাস বংশের ওপর বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।